হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম উইজডম ওয়েবসের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের সাবজেক্ট ক্লাস 5-এর লেসন 7 দ্য রেবেল পোয়েটের আমরা অ্যাক্টিভিটিগুলো করব, কারণ আগের ক্লাসে পার্ট 1-এ আমরা রেবেল পোয়েটের টেক্সটটা পড়েছি এবং বাংলা অনুবাদ আমরা শিখেছি। রেবেল পোয়েট কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জেনেছি, তার জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে আমরা জেনেছি। আজকে তার অ্যাক্টিভিটিগুলো শুরু করব। অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে 3টি সেন্টেন্স দিয়েছে যেগুলোকে কমপ্লিট করতে হবে। প্রীতম ওয়াজ টু সিং দ্য সং। প্রীতম যে গানটা একটা গান গাইতে চলেছে অন দি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসে। নজরুল ওয়াজ বর্ন ইন। নজরুল জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দে। বর্ধমান ডিস্ট্রিক্ট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। বর্ধমান জেলা হচ্ছে পশ্চিমবঙ্গে। এরপর অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্ন কি? ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন? নজরুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি ভারতবর্ষ স্বাধীন ছিল? ছিল না। আমরা কিভাবে লিখব? নো, নজরুল ওয়াজ নট ইন্ডিয়া ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন। যখন নজরুল জন্মগ্রহণ করেছিলেন তখন ভারতবর্ষ স্বাধীন ছিল না। এরপর নেম সাম অফ দি ফোক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন। ছোটবেলায় নজরুল কোন কোন ফোক প্লেস নাট্য লিখেছিলেন সেগুলোর কয়েকটার নাম লিখতে বলেছে। আমরা জানি দাতাকর্ণ এবং কবি কালিদাস। লিখব কিভাবে? সাম অফ দি ফোক প্লেস রিটেন বাই ইয়ং নজরুল। নজরুলের লেখা কয়েকটি লোকনৃত্যের নামগুলি হলো আর দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। দাতাকর্ণ এবং কবি কালিদাস। হু ওয়াজ নজরুলস টিচার? নজরুলের শিক্ষক কে ছিলেন? দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুলস টিচার। বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটক ছিলেন নজরুলের শিক্ষক। শেষ প্রশ্ন কি আছে? হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক? কুমুদ রঞ্জন মল্লিক কে ছিলেন? কুমুদ রঞ্জন মল্লিক was a poet and the headmaster of the school that নজরুল joined next. কুমুদ রঞ্জন মল্লিক হচ্ছেন কবি এবং প্রধান শিক্ষক সেই স্কুলের যেখানে নজরুল পরে যোগ দিয়েছিল। অ্যাক্টিভিটি 3, টিক দ্য রাইট আনসার। সঠিক উত্তরের পাশে দাগ দাও। হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইউথ। তার কবিতাগুলি যুব সমাজকে অনুপ্রাণিত করেছিল টু ফাইট দ্য ব্রিটিশ। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে। টু হেল্প দ্য ব্রিটিশকে সাহায্য করতে। টু টক টু দ্য ব্রিটিশের সঙ্গে কথা বলতে। তাহলে সঠিক উত্তর যেটা তার পাশে দাগ দিয়েছি, টু ফাইট দ্য ব্রিটিশ। আ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ খেয়াপাড়ের তরণী। প্রশ্ন বোধ। তিনি যে কবিতাটি লিখেছিলেন সেটি কোনটি? খেয়াপাড়ের তরণী, এটা ঠিক হবে। নজরুল ওয়াজ কল্ড। নজরুলকে বলা হতো দ্য ফেয়ারি পোয়েট, দ্য রেবেল পোয়েট, দ্য ইন্সপায়ার্ড পোয়েট। রেবেল পোয়েট বলা হতো। অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। সত্য উক্তির পাশে টি এবং মিথ্যা উক্তির পাশে এফ লিখতে হবে। এ, নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল। নজরুল যখন জন্মেছিলেন তখন ভারতবর্ষ তখনও পর্যন্ত ব্রিটিশ শাসনের অন্তর্গত ছিল। ট্রু অর্থাৎ সত্য। নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার।
নজরুল লোকনাট্যের প্রতি অ্যাট্রাক্টেড অর্থাৎ আকর্ষিত ছিলেন না, এটা ফলস হবে। ইন স্কুল নজরুল মিট দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক। স্কুলে তিনি মহান কবি কুমুদরঞ্জন মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ট্রু, নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। ফলস ছিলেন। শেষে আছে নজরুল ফাস্টেড ফর 30 days। নজরুল 30 দিনের জন্য অনশন করেছিলেন, কিন্তু এটা ভুল, ফলস স্টেটমেন্ট, কারণ তিনি 30 দিনের বেশি, মোর দ্যান 1 month লেখা আছে, তাই এই স্টেটমেন্টটা। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটিকে ফিল আপ করতে হবে চার্টটিকে। ইয়ার, ইভেন্ট। 1910 নজরুল মেট নিবারণ চন্দ্র ঘটক। 1920 the regiment was disbanded. 1922 Nazrul started Dhumketu. 1923 Nazrul was released from jail. এখানে কিছু WH কোয়েশ্চেন্স রয়েছে। আনসার দি ফলোইং কোয়েশ্চেন্স। হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস? কবিতা লেখার জন্য কে নজরুলকে অনুপ্রাণিত করেছিল? Kumudranjan Mallik inspired Nazrul to write poems. He was also influenced by Rabindranath Tagore and Persian poets like Hafez and Khayyam. পরের প্রশ্ন, why did Nazrul have to leave the army? কেন নজরুলকে আর্মি ছাড়তে হয়েছিল, সৈন্যদল ছাড়তে হয়েছিল? বি, নজরুল had to leave the army, নজরুলকে আর্মি ছাড়তে হয়েছিল বিকজ হিজ রেজিমেন্ট দ্য 29th বেঙ্গল রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920 আফটার দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনে পাবলিশড? The poem Anandamoyi Ragomane was published in Dhumketu. Why did Nazrul start fasting? Nazrul started fasting as his way of protesting against the torture by the British. Let's learn. Let's look at the sentences. এই নিচের বাক্যগুলির দিকে তাকাও। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, সৈন্যদল ভেঙে দেওয়া হয়েছিল 1920-তে। এই বাক্যটির মধ্যে আফটার শব্দটি সময় সম্পর্কে বলছে, যে কোন সময়ে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, তার পরবর্তী যে সময়টা, সেই সময়ের কথা বলা হচ্ছে। এখানে আফটার হচ্ছে একটা অ্যাডভার্ব। কিসের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ টাইম। হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ, তিনি ভারতীয় যুব সমাজকে ইন্সপায়ার করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন, টু বোল্ডলি ফাইট উইথ ফ্রিডম, ফর ফ্রিডম, সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে, স্বাধীনতা সংগ্রামী সাহসের সাথে যুদ্ধ করতে, স্বাধীনতা পাওয়ার জন্য। এখানে বোল্ডলি কথাটি ম্যানার অফ অ্যাকশন, কাজটা কীরকম হবে সেই সম্পর্কে বলা হয়েছে, যেটা একটা অ্যাডভার্ব। একে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। দেয়ার হি বিগ্যান ফাস্টিং, সেখানে তিনি অনশন শুরু করলেন। সেখানে তিনি অনশন শুরু করলেন। এখানে দেয়ার কথাটা হচ্ছে একটা জায়গা বোঝাচ্ছে, তো সেই যে দেয়ার কথাটা, সেটা হচ্ছে জায়গা অর্থাৎ প্লেস, এবং এটা অ্যাডভার্ব, তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। এখানে
যে কথাগুলো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমি সে কথাগুলো ওদিকে মেনশন করে দিয়েছি। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস। 3 রকমের অ্যাডভার্ব আমরা শিখে নিয়েছি। এরপরে লেটস ডু অ্যাক্টিভিটি 7A। আন্ডারলাইন দি অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যে নিচের বাক্যগুলি দেওয়া রয়েছে সেখানে কোনগুলো অ্যাডভার্ব আছে সেগুলো খুঁজে নিয়ে সেখানে আন্ডারলাইন করতে হবে তার নিচে। গ্রুপ দেম আন্ডার অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস। এগুলো কোনটা কি সেটা এখানে নিচে বক্স দেওয়া আছে, সেই বক্সে আমরা মেনশন করব। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে নেব যে কোন লাইনে কি অ্যাডভার্ব রয়েছে। নাও আই উইল গো টু ক্লাস। নাও আই উইল গো টু স্কুল। এখন আমি স্কুলে যাব, সময় বোঝাচ্ছে। নাওটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এই যে হি স্যাট বিসাইড মি। সে আমার পাশে বসলো। তাহলে পাশে, বিসাইড জায়গা বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস। এরপর হি উইল ওয়াচ আ প্লে টুমরো। সে আগামীকাল একটা খেলা দেখবে, তাহলে আগামীকাল সময় বোঝাচ্ছে। টুমরো কোথায় বসলো? অ্যাডভার্ব অফ টাইমে। এরপর সি এগারলি ওয়েটেড ফর দি রেজাল্ট। সে ফলাফলের জন্য এগারলি উৎসুকভাবে অপেক্ষা করছিল, তাহলে এগারলি ম্যানার্স বোঝাচ্ছে। দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দি স্টেশন। ট্রেনটি স্টেশন থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো, তাহলে কি হবে? স্লোলি, ধীরে ধীরে, এটা ম্যানার্স বোঝাচ্ছে। উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে। আমরা গতকাল খেলাটি জিতেছি। ইয়েস্টারডে মানে সময় বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম। কাম হেয়ার, এখানে এসো, এখানে অর্থাৎ জায়গা, অ্যাডভার্ব অফ প্লেস। আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট। আমি খুব আনন্দের সঙ্গে এটা করব, তাহলে করাটা, কাজটা গ্ল্যাডলি, আনন্দের সাথে, তাহলে এটাও ম্যানার্স বোঝাচ্ছে। লেটস লার্ন, চলো শিখি। লেটস লার্ন দ্য ইউজ অফ দি কালার্ড ওয়ার্ডস। রঙিন শব্দগুলির ব্যবহার শিখি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষেই হি অলসো স্টার্টেড, তিনি লেখা শুরু করলেন, রাইটিং পোয়েমস অ্যান্ড সংস, কবিতা এবং গান, টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদের ভাষা হিসাবে। দেন, তারপর, লেটস হিয়ার ইউ সিং, তারপর আমরা তোমাকে গান করতে শুনব। ইন দিস সেন্টেন্সেস, উপরের দুটি বাক্যের মধ্যে, দ্য কালার্ড ওয়ার্ডস লিঙ্ক দ্য সেন্টেন্সেস টু দ্য প্রিভিয়াস ওয়ান্স। রঙিন শব্দগুলি আগের শব্দের সঙ্গে, আগের ঘটনার সাথে লিঙ্ক করছে, অর্থাৎ যুক্ত করছে। ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজটিতে, এই অংশটিতে। সাচ ওয়ার্ডস আর লিঙ্কার্স, এগুলো হলো লিঙ্কার্স বা যুক্তকারী। দে লিঙ্ক ওয়ান আইডিয়া টু দ্য অ্যানাদার, তারা একটি ধারণাকে অন্য ধারণার সাথে যুক্ত করে। লেটস ডু অ্যাক্টিভিটি 8। লেটস লার্ন হাউ টু পেন্ট পটস। চলো শিখি কিভাবে একটা পাত্রকে রং করা হয়ে থাকে। এ পট ইজ বট, একটি পাত্র কেনা হলো। ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, এটাকে জল দিয়ে ধোয়া হলো। ইট ইজ ড্রাইড,
ইট ইজ ড্রাইড ইন দ্য সান, সূর্যের আলো এটিকে শুকনো করা হলো। ইট ইজ পেন্টেড, এটাকে রং করা হলো। পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি, বা এটাকে চকচকে দেখানোর জন্য, চকচকে করার জন্য এটাকে পলিশ করা হলো। নাও অ্যাড লিঙ্কার্স টু শো দ্য প্রসেস অফ পেন্টিং পটস, এবার লিঙ্কারগুলোকে অ্যাড করে দাও। এখানে লিঙ্কার নিচে দিয়ে দেওয়া হয়েছে যুক্তকারী। ইউ মে ইউজ দ্য ফলোয়িং লিঙ্কার্স, এইগুলো যোগ করতে পারো বা নিজের মন থেকে আরও অন্যান্য লিঙ্কার ওয়ার্ড মনে করে লিখতে পারো। এখানে দিয়েছে অ্যাট ফার্স্ট, দেন, অ্যাট লাস্ট, নেক্সট, দেয়ার আফটার। তাহলে কি করবে, এটা করা যেতে পারে, প্রথমেই লিখতে হবে যে অ্যাট ফার্স্ট এ পট ইজ বট, তারপর দেন ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, এরপরে নেক্সট ইট ইজ ড্রাইড ইন দ্য সান, তারপরে দেয়ার আফটার ইট ইজ পেন্টেড, তারপরে অ্যাট লাস্ট পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস স্কিনি। তো বক্সটা তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদের বইতে দেখে নেবে। এখানে বক্সটা থেকে আমি পরপর লেটারগুলো নিয়ে, ওয়ার্ডগুলো নিয়ে এই পুরোটাতেই আমি কী করেছি, সমস্ত বসিয়ে দিয়েছি। তো মুখে বললাম, তোমরা লিখে নেবে। লেটস টক, চলো কথা বলি। ডিসকাস অ্যামং ইয়োরসেলভস হাউ টু প্রিপেয়ার টি, নিজেদের মধ্যে আলোচনা করো যে কিভাবে চা বানানো হয়। ইউজ লিঙ্কার্স টু সাজেস্ট দ্য চেন অফ অ্যাকশন দ্যাট গোজ ইন প্রিপেয়ারিং টি, লিঙ্কার্স যুক্তকারী শব্দ ব্যবহার করো কিভাবে এই চাটা তৈরি করা হচ্ছে তার কাজগুলির মধ্যে। দেখো আমি কিভাবে ব্যবহার করেছি। আমি প্রিপেয়ারিং টি এর উপর একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখেছি, যেখানে আমরা ওই লিঙ্কারগুলোকে ব্যবহার করতে পারবো। অ্যাক্টিভিটি 8-এর, অ্যাট ফার্স্ট সাম ওয়াটার ইজ বয়েলড ইন এ কেটল, প্রথমে কিছুটা জল একটা কেটলির মধ্যে ফুটিয়ে নিলাম। দেন দ্য টি লিভস আর অ্যাডেড টু দ্য বয়েলিং ওয়াটার, এই যে ফুটন্ত জল, সেই জলের মধ্যে কিছুটা চা পাতা দিয়ে দিলাম। অ্যান্ড লেফট টু ব্রিউ, এবং ফুটতে দিলাম। নেক্সট, তারপর কি করলাম, মিল্ক অ্যান্ড সুগার আর অ্যাডেড টু দ্য মিক্সচার অ্যাকর্ডিং টু দ্য টেস্ট, এরপরে দুধ এবং চিনি স্বাদ মতো এটার সঙ্গে যোগ করে দিলাম। ফাইনালি দ্য টি ইজ স্ট্রেনড ইনটু আ কাপ অ্যান্ড সার্ভড হট, এবং শেষে চাটাকে ছেঁকে নেওয়া হলো এবং গরম গরম পরিবেশন করা হলো চাটাকে গরম অবস্থায়। তাহলে এখানে দেখতে পাচ্ছ অ্যাট ফার্স্ট, তারপরে দেন, তারপরে নেক্সট, তারপরে ফাইনালি, এখানে 4টে লিঙ্কার ওয়ার্ড আমরা ব্যবহার করেছি। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 9, রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগোর, হেয়ার আর সাম পয়েন্টস। 8টি বাক্য লিখতে বলেছে রবীন্দ্রনাথের ছেলেবেলা নিয়ে, এখানে কিছু পয়েন্টও দেয়া হয়েছে। বর্ন অন 80th মে 1861, তিনি 1861 খ্রিস্টাব্দের 8ই মে জন্মগ্রহণ করেছিলেন। ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, তিনি স্বাভাবিক যে স্কুলে পড়া তিনি সেটা পছন্দ করেননি। ওয়াজ টট অ্যাট হোম, বাড়িতে শিক্ষা গ্রহণ করেছিলেন। ম্যাথামেটিক্স টিচার ওয়াজ অঘোরবাবু, তার গণিত শিক্ষক ছিলেন অঘোরবাবু। ইউজ টু প্লে দ্য বারান্দা ইন দ্য বারান্দা, তিনি বারান্দায় খেলতেন। রোল প্লে, অভিনয় করতেন অ্যাজ এ টিচার, শিক্ষকের মতো।
taught the railing bars as if they were students. গ্রিলের যে রেলিং বারগুলো রডগুলো থাকতো সেগুলোকে স্টুডেন্টের মতো মনে করে তাদেরকে পড়াতেন। কনক্লুশন, উপসংহারে কিছু লিখতে হবে। তাহলে দেখো আমি কিভাবে লিখেছি, এভাবে তোমরা লিখবে। হ্যাঁ, তোমরা লিখে নেবে। আমি কেমন লিখেছি একবার পড়ে দিচ্ছি। চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথের ছোটবেলা। রবীন্দ্রনাথ Tagore was born on 80th May 1861. রবীন্দ্রনাথ ঠাকুর 8ই মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। অ্যাজ আ ইয়াং বয়, ছোট ছেলে হিসেবে হি ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং অ্যাট অল। তিনি স্বাভাবিক স্কুল জীবন একদমই পছন্দ করতেন না। হি ওয়াজ টট অ্যাট হোম, তাকে বাড়িতেই শিক্ষাদান করা হয়েছিল। হিজ চাইল্ডহুড ম্যাথামেটিক্স টিচার ওয়াজ অঘোরবাবু। তার ছোটবেলাকার গণিত শিক্ষক ছিলেন অঘোরবাবু। ডিউরিং হিজ ফ্রি টাইম, ফাঁকা সময়ে, হি ইউজ টু প্লে ইন বারান্দা, তিনি বারান্দায় খেলাধুলো করতেন। অফ হিজ হাউস, তার বাড়ির। হি লাভড রোল প্লেয়িং অ্যাজ আ টিচার, তিনি শিক্ষকের অভিনয় করতে খুব পছন্দ করতেন। হি উড অফেন টিচ দ্য রেলিং অ্যাজ স্টুডেন্টস, তিনি প্রায়ই রেলিংগুলিকে স্টুডেন্টের মতো করে পড়াতেন। ইন কনক্লুশন, উপসংহারে, হিজ চাইল্ডহুড লেড দ্য ফাউন্ডেশন অফ হিজ ক্রিয়েটিভ ওয়ার্কস। উপসংহারে এটা বলতে পারি যে তার ছোটবেলা ছিল তার পরবর্তীকালের সৃজনমূলক যে কাজ তারই একটা ফাউন্ডেশন, গঠনমূলক। ফাউন্ডেশন মানে কি? গঠন। তারই কি করে কোমর তো নিচে বুঝতে পারি না, কিছু পারি না, কি করবো আমি মনে পড়লো রে। ফাউন্ডেশন, গঠন। লেড চাইল্ডহুড, হিজ চাইল্ডহুড লেড দ্য ফাউন্ডেশন, লিড হতো নাকি? লেড কেন বলেছি? তার ছোটবেলাটি ছিল তার ভিত। In conclusion, his childhood laid the foundation for his creative works. তার ছোটবেলাটি ছিল তার সৃজনশীল কাজকর্মের একটি ভিত। এই রবীন্দ্রনাথ সম্পর্কে লেখা কমপ্লিট হলো। লেটস ওয়ার্ক টুগেদার। কিছু কাজ এখানে দিয়েছে দেখো। লেটস মেক আ স্ক্র্যাপ বুক বানাতে বলেছে। থিংস উই নিড, কী কী দিয়ে এই বইটি বানাবো? চার্ট পেপার, সিজার্স, গ্লু, পিকচার্স অফ রবীন্দ্রনাথ টেগোর, অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী। এই ছবিগুলোকে আগে কালেক্ট করতে হবে। তাছাড়া চার্ট পেপার, বড় পেপার নিতে হবে। সিজার্স মানে কাঁচি নিতে হবে, অ্যান্ড গ্লু আঠা নিতে হবে। নিয়ে ছবিগুলোকে এবার কি করব? ছবিগুলো নিয়ে এই সমস্ত জিনিস নিয়ে মেথড, পদ্ধতি। ফোল্ড দ্য শিট অফ চার্ট পেপারটার পেজটাকে এমনভাবে ফোল্ড করো, ভাঁজ করো, সো দ্যাট ইট লুকস লাইক আ বুক, যেটাকে দেখে বইয়ের মতো মনে হবে। অ্যান্ড কাট আউট দ্য সাইডস, এবং পাশগুলোকে কেটে দিতে হবে। স্টিচ অর স্টেপল দ্য পেপারস টুগেদার, সেলাই করে নিতে হবে অথবা স্টেপল করে নিতে পারো। স্টেপলার তাহলে লাগবে আর একটা, আর স্টিচ করতেও ছুঁচ লাগবে, সুতো লাগবে, সেগুলোও নিয়ে নেবে। পেস্ট দ্য পিকচার্স অফ দি এমিনেন্ট পার্সোনালিটিস অন দ্য পেজেস অফ ইউর স্ক্র্যাপ বুক। এই যে বইটা বানালে সেই বইটার উপর পাতাগুলিতে এই যে এমিনেন্ট পার্সোনালিটি,
গুরুত্বপূর্ণ যে ব্যক্তিত্বগুলোর নাম নেওয়া হলো এতক্ষণ, সেই তাদের ছবিগুলোকে আটকে দিতে হবে। মেনশন দেয়ার ডেট অফ বার্থ, নেম অফ দেয়ার পেরেন্টস, তাদের জন্মদিন, জন্মসাল এগুলো, এবং তাদের বাবা মায়ের নাম। দেয়ার স্কুলিং, তারা কোন স্কুলে পড়েছে। অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার নেশন, তারা আমাদের দেশের জন্য কোন কোন ভালো কাজ করে গেছেন সেগুলো নিচে লিখতে হবে বা পাশের পাতায় লিখতে হবে। তাহলে এইভাবে একটা বই সুন্দর করে তোমরা বানাতে পারো, নিজেরা করবে। আমার ক্লাস কেমন লাগলো অবশ্যই বলবে। যদি এছাড়াও কিছু জানতে চাও অবশ্যই বলবে। যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক দেবে, বেল আইকন প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে পারো। থ্যাংক ইউ।